তবু সাত সকালে একটা ছেলে মানুষের সাথে কোথা থেকে আসলো, এই কৌতূহল তো থেকেই গিয়েছিল। বাবার বলা প্রত্যেকটা কথা ইলমা মন দিয়ে শ্রবণ করে। এরপর থেকে আদনানকে এড়িয়ে চলার চেষ্টা করত। ইলমা নিজের মাঝে আদনানের জন্য বিশেষ কোনো অনুভূতির সন্ধান পায়নি। সেই হিসেবে বলতে গেলে সে অনুভূতিহীন, কিন্তু আদনানের কথায় মনে হলো সে ভীষণ সিরিয়াস। সেই মুহূর্তে না করার মতো কিছু পেল না ইলমা, সবটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। এমনটা না যে সেও আদনানকে চাইছে, তার জীবনের ঠিক ভুল বলতে তার বাবার সিদ্ধান্তেই সব হবে। নিজের মাঝে আদনানের জন্য অন্য অনুভূতি নেই। তার মাঝে আদনান নিতান্তই একজন বখাটে, ইফটিজার, প্লে বয়, উড়নচণ্ডী, উচ্ছৃঙ্খল, অভদ্র এবং বাজে ছেলে। সেদিনের পর থেকে আদনান বা ইলমা কেউই কারো মুখোমুখি হয়নি। বলা যায় ইলমা নিজেকে রুমে বন্দি করে নিয়েছে। সকালে নাস্তা সেরে কলেজে যায়, এসে আবার রুমে চলে যায়। শুধু খাবার খাওয়ার সময় ছাড়া তাকে লিভিং রুমে এখন আর দেখা যায় না। মাঝে মধ্যে তো খাবারের প্লেট নিয়ে রুমেও চলে যায়। প্রায় 15 দিন হলো এভাবে চলছে। এদিকে আদনান যতবারই লিভিং রুমে আসে ততবারই ইলমার রুমের দিকে তাকায়। সব সময় দরজাটা লক করাই দেখে। দিনে কতবার ব্যালকনিতে যায়, কিন্তু ইলমার দেখা পায় না। সে কাউকে জিজ্ঞেস করতে পারছে না ইলমা কেন লিভিং রুমে আসছে না। সেদিন সন্ধ্যায় আদনান সোফায় বসে ফোন স্ক্রল করছিল, অপেক্ষা করছে ইলমার দেখা পায় কিনা। অনেকক্ষণ অপেক্ষা করার পর আদনান নিজে ইলমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়। কেউ প্রেমিক নারী রুমে বসে আমার জন্য ভালোবাসা জমাচ্ছিস নাকি? বইয়ে পাশে থাকা ফোনটায় মেসেজের আওয়াজ হতে ইলমা সেটা হাতে নেয়। আদনানের মেসেজ দেখে মৃদু হাসে। মনে মনে ভাবছে 15 দিন হলে ইলমা গা ঢাকা দিয়েছে। বেচারা আদনানের কী অবস্থা কে জানে। ইলমা মেসেজ সিন করে রিপ্লাই করে, তোমার জন্য ভালোবাসা কেন জমাবো শুনি? তাহলে কার জন্য জমাবি? তোর ছেলে ফ্রেন্ডদের জন্য? প্রয়োজন হলে তাই করব। বেশি দিন বাঁচার ইচ্ছে নেই? এই 18 বছর বয়সেই মরতে চাস? তাহলে তো ভালোই, আল্লাহ সবকিছু থেকে বাঁচিয়ে নিবে। রুমে বসে মনে হয় আমার শোক পালন করছিস। বাইরে আয়, চিন্তা করিস না, বার্তা দেবো। আমি কি তোমার পাত্তার জন্য বসে আছি নাকি? প্রেমিক নারী, তোর অবহেলাতে আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে আছে। ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। কিছু লেখার মতো পেল না। ইলমা ফোনটা রেখে ব্যালকনিতে যায়। আকস্মিকভাবে তখন আদনানও ব্যালকনিতে এসেছে। দুজনের মুখোমুখি সাক্ষাৎ হয়ে যায়। আদনান ইলমাকে দেখে মৃদু হেসে বলে, অবশেষে সদরঘাটের কাজ শেষ করে দেখা দিয়েছে আমার প্রেমিক নারী। এই মুখ সামনে কথা বলো। আচ্ছা, মুখ সামলে নিলাম। এবার বল, আমার হবি? ইলমা মুখ ভেঙচি কেটে বলে, বাজে ছেলেদের প্রেমে পড়তে নেই। ওদের ছোঁয়া সঙ্গ দুটোই সর্বনাশ ডেকে আনে। ওই যে বাজে স্বভাব গানের একটা লাইন আছে না, আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। তুমি ঠিক সেই রকম, তোমার সঙ্গ পেলে অকালেই ঝরে যাব। বোকা মেয়ে, আমার সঙ্গতে অকালেই ঝরে যাবি না, বরং 1000 বছর বাঁচার ইচ্ছা পোষণ করবি। অতিরিক্ত কিছুই ভালো না। শাহরিয়ার আদনান শেখ, আপনার আমার পথ সম্পূর্ণ আলাদা। আমি বাবা পাগল মেয়ে, নিশ্চয়ই আমার বাবার ভালোবাসার কাছে আপনার ভালোবাসা অতি ঠুনকো। প্রেমিক নারী, তোর প্রতি আমার ভালোবাসা ঠুনকো না। ইলমা জবাব দেয় না। এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে রয়। সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। হুট করে নিজের মায়ের কথা মনে পড়ছে। নিশ্চয় মানুষটা নিজের স্বামী, সন্তান, সংসার নিয়ে সুখে আছে। আচ্ছা, সে মানুষটার কি মনে পড়ে না রক্তে মাংসে করা তার একটা অস্তিত্ব ফেলে গেছে? কি জানি, এই স্বরে সবার মায়ের অতল গভীর হয় না। কারোর কারোর আবেগ মিশ্রিত মায়া ওই হাওয়াই মিঠাইয়ের মতো হয়। এই আছে মুহূর্তে হাওয়াই হয়ে গেছে। ইলমাকে চুপ দেখে আদনান কিছু বলার মতো খুঁজে পেল না, তবে আলাদা একটা শান্তি পেল। এই যে দুজন পাশাপাশি ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখছে, নক্ষত্রের সৌন্দর্য উপভোগ করছে, অল্প স্বল্প বুলিতে প্রেম নিবেদন করছে, হোক সবটা অস্থায়ী, তবু আদনানের কাছে সেটা ভীষণ মূল্যবান। বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। তার প্রিয়তমাকে হারিয়ে ফেলার ভয় মনে তোলপাড় সৃষ্টি করে। এই প্রেমের বিষ খুবই ভয়ানকভাবে তাকে গ্রাস করেছে। শাহরিয়ার আদনান শেখ, যার কাছে প্রেম করা জামা চেঞ্জ করার মতো ব্যাপার ছিল। রাস্তাঘাটে মেয়েদের ইফটিজিং করা, নিজের মর্জি মতো ক্লাবে যাওয়া, মেয়েদের সাথে ডেট করা তার রুটিন ছিল। সেই শাহরিয়ার আদনান শেখ কাউকে ভালোবেসে সব ত্যাগ করেছে, কিন্তু সেই মানুষটা তার হবে কিনা নিশ্চয়তা নেই। অদৃষ্ট একটা দেয়াল যেন তাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। আদনান এক নজরে ইলমার দিকে তাকায়। সে আকাশের দিকে তারা দেখতেই ব্যস্ত। আদনান কণ্ঠস্বর নরম করে পুনরায় ডাকে, প্রেমিক নারী শোন। ইলমা ঘাড় ফিরিয়ে তাকায়। এই মুহূর্তে এই ডাকটা ভীষণ আদরে শোনালো।
নেই রাগ, মজা বা ছলচাতুরি, শুধুই আছে এক বুক আশা, যত্ন এবং ভালোবাসা। ইলমা সাড়া দেয়, কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দেয়, হ্যাঁ বলো। এভাবে ডাকলে সবসময় সাড়া দিবি তো? অতিরিক্ত কিছুই ভালো না। ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি। ভালোবাসা গোপনে সুন্দর, এভাবে প্রকাশ করতে নেই। প্রকাশ করলে দোষ কি? অবহেলা নিতে পারবে না। শাহরিয়ার আদনান শেখের মতো প্লে বয় আজকে ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছে। কি হাস্যকর ব্যাপার। আদনানের কথা ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। ব্যালকনিতে থেকে যাওয়ার জন্য পা বাড়ালে আদনান বলে, আর একটু থাক না। কি মিষ্টি আদরে আবদার। ইলমা মৃদু হেসে জবাব দেয়, কেন? তুই যতক্ষণ পাশে থাকিস ততক্ষণ ভালো থাকি। এরই মাঝে বেশ কয়েক মাস কেটে যায়। ইলমার বোর্ড পরীক্ষার সময় ঘনিয়ে আসে। সেজন্য দিন রাত এক করে পড়ালেখা মনোনিবেশ করে। সে সবার থেকে নিজেকে আড়াল করলে এখনো ঠিক আড়ালেই আছে সে। এ নিয়ে কেউ তেমন কোনো কথা তোলেনি। আদনানের সাথে মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে টুকটাক কথাবার্তা হয়, তবে আগের মতো ঝগড়া করে না। মাঝে মধ্যে লিভিং রুমে দেখা হলে দুজনের চোখাচোখি হয়, কিন্তু ঠোঁট নড়ে, বাক্য উচ্চারণ হয় না, আর না ঝগড়াঝাটি। আদনানের হৃদয়ে পুরে তপ্ত মরুভূমি, যেখানে এক ফোঁটা পানি নামক ভালোবাসার অভাব। চিত্ত দখল করে রাখা সেই নারী যার কোনো হদিস নেই। কেউ একজন তার অপেক্ষায় দিনের পর দিন কাটাচ্ছে। আদনান আগের থেকে অনেকটা দায়িত্ববান হয়ে উঠেছে। যেমন পড়াশোনায় ফোকাস করেছে, সাথে কিছু কিছু জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। বেশি না, 20 থেকে 30 হাজার টাকা স্যালারি হলেও এনাফ। না হয় 2 বছর একটু কষ্ট করবে, মাস্টার্স কমপ্লিট হলে এমনিতেও তার বাবা ধরে ভালো কোনো চাকরি নিয়ে দিবে। কিন্তু ইলমাকে সে হারাতে পারবে না। ইনান শেখ সকালে নাস্তা সেরে ইলমাকে ডাকেন। এখন ইলমার কলেজ বন্ধ, বাসায় পড়াশোনার উপর বেশি চাপ দেওয়া হচ্ছে। দিন রাত এক করে পড়াশোনা করে মেয়েটা। ভালো একটা রেজাল্ট, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, এই তো। বাবার টাকা সারা দিয়ে ইলমার লিভিং রুমে আসে। ইনান শেখ মেয়েকে দেখে বলে, দুপুরের খাবার সময় মতো খেয়ে নেও। ইলমা মাথা নাড়ায়। আদনান পাউরুটিতে কামড় বসাতে বসাতে বাবা মেয়েকে দেখছে। ইনান শেখ চলে যাওয়ার পেছন দিয়ে ফরিদা পারভিন আসেন, হাতে তার পায়েসের বাটি। ইলমার দিকে সেটা এগিয়ে দিয়ে বলেন, দোতলায় তোর ফুপুকে দিয়ে আয়, ফাইস একটু পরে অফিসে যাবে, খেয়ে যেতে পারবে। তখন আদনান বাজ খায় কণ্ঠে বলে ওঠে, বুড়ি, তুমি দেখো না ওর এক্সাম সামনে। ট্যাপলা একবেলা পায়েস না খেলে কিচ্ছু হবে না, কিন্তু মেরিচার সময় নষ্ট হলে সেটা ফেরত পাওয়া যাবে না। এতে দরদ তো নিজে গিয়ে দিয়ে আসো। আদনানের কথা দাদি ইলমা দুজনে হতভম্ব হয়ে তাকায়। আদনান যে ভেতরে ভেতরে পড়ছে সেটা ইলমা ভালো বুঝতে পারছে। ফরিদা পারভিন এসে আদনানের কান মলানি দিয়ে বলেন, নাতি, আমার প্রতি ভালোবাসা কমে গেছে। তোমারও আমার প্রতি ভালোবাসা কমে গেছে। অভিমান শোনালো সেই বাক্য। ফরিদা পারভিন এক গাল হেসে বলেন, কই কামছে, এখন তো পায়েস রান্না করে খাওয়াই। হ্যাঁ, কিন্তু মেরিচাকে দিয়ে তো আর সেবা যত্ন দাও না। মেরিচাকে দিয়ে ট্যাপলার জন্য পায়েস পাঠাচ্ছ, কই আমার জন্য তো পাঠাচ্ছ না। আদনানের কথা ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান সেসব দেখেও পাত্তা দেয় না। ফরিদা পারভিন নাতির কথায় হো হো করে হেসে ওঠেন, বলেন, আমি থাকতে জেহেরা কেন? তুমি থাকতে ট্যাপলার জন্য মেরিচা কেন? ইলমা তার আদনানের কথায় কান দেয় না। পায়েসের বাটি হাতে বাসা থেকে বের হয়। আদনান ফরিদা পারভিনকে কিচেনে ডাকছে বলে বাসা থেকে বেরোয়। তড়িঘড়ি দৌড়ে ইলমা সোজাসুজি দাঁড়ায়। আদনানের এমন পাগলামিতে ইলমা চুপ করে তাকায়। আদনান ইলমার কপালে টোকা মেরে বলে, এই ফ্ল্যাটে কিছু আছে নাকি শুধু রাগটাই আছে? থাকলে নিশ্চয়ই এখন তোমার প্রশ্নের জবাব দিতাম না। এই ইগো দেখাবি না। পথ ছাড়ো, কেউ দেখবে। তাতে কি? মানুষ খারাপ বলবে। লোকে না হয় একটু মন্দ বলুক, ভালোবাসলে শুধু ভালো হতে হয় না, একটু মন্দও হতে হয়। বাজে ছেলেদের মন্দ বললে কিচ্ছু হবে না, কিন্তু ভালো মেয়েদের মন্দ বলে সেটা নিশ্চয়ই মেনে নেওয়া যাবে না। ইলমার কথায় আদনান মৃদু হাসে। ইলমা তাকায় সেই হাসির দিকে। আদনান ইলমাকে এক নজর দেখে মলিন হেসে বলে, ভালো মেয়ের গায়ে কলঙ্ক লাগানোর সাধ্য আমার নেই। হাসি। ইলমা আদনানের কথা জবাব দেয় না, কিন্তু এক পলক তাকিয়ে থাকে আদনানের যাওয়ার পানে। ইলমা যেন মুহূর্তে ঘোরের মাঝে ডুবে যায়। খারাপ ছেলেটা তার বিরহে দিনের পর দিন পুড়ছে। সব খারাপ সঙ্গ ত্যাগ করেছে, নিজেকে তৈরি করছে। এটা কি যথেষ্ট নয়? কি জানি, সমাজে নিয়মিত খারাপ ছেলেরা সবসময় খারাপই থাকে। কিন্তু আজকে ইলমা যেন আদনানকে আর 10টা ভালো মানুষের চেয়েও উত্তম রূপে আবিষ্কার করলো। তার চোখে কি মায়া, কথায় কি গভীরতা। সব কিছুর ধ্যান ভাঙে যখন ফারিস ইলমাকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দেয়, আলেলিসা, এখানে দাঁড়িয়ে আছো কেন?
ফারিসের মুখে মালিসা ডাকটা ইলমার সহ্য হলো না। এই মালিসা নামের ভুলভাল ডাকটা শুধুমাত্র ওই উড়নচণ্ডী বাজে ছেলেটার মুখে মানায়। ইলমার রাগ হলো, কিন্তু কারণটা অজানা। ফারিসের মুখে দিয়ে একবার তাকিয়ে ইলমা মাথা নাড়ায়, জবাব দেয়, আমাকে ইলমা বলে ডাকবেন, মেলিসা নামটা না ডাকলে খুশি হব আমি। ইলমার কথায় ফারিস যেন কি মজা পেল, শব্দ করে হেসে বলে, ডোন্ট ওয়ারি, নামের সঠিক উচ্চারণ করব, আপনাদের মতো মেলচা বলবো না। সঠিক উচ্চারণ প্রয়োজন নেই, ইলমা বলেই ডাকবেন। ফারিস হাসি থামিয়ে বলে, ঠিক আছে ইলমা, এবার বলো হাতে ওটা কি? ইলমা বাটিটা বাড়িয়ে দিয়ে বলে, দাদি আপনার জন্য পায়েস পাঠিয়েছে, বাটিটা রেখে পায়েসগুলো ফেরত, না মানে পায়েস বাটি দুটোই রেখে দিন, একটাও দিতে হবে না। কথাটা বলে ইলমা ঢোক গেলে, হায় হায়, এত বড় মিস্টেক। ইলমা জড়িয়ে আসা কথা শুনে ফারিসের বেশ হাসি পেল। বাটি হাতে নিয়ে ইলমাকে অভয় দিয়ে বলে, নার্ভাস হচ্ছ কেন, বাসায় যাও। আমার পড়া আছে, আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। কথাটা বলে ইলমা ধূপধাপ পা ফেলে চলে আসে। ফারিস বাটি হাতে ইলমার যাওয়া দেখছে। দরজা খোলা ভেতরে প্রবেশের সময় আদনানের বুকের সাথে ঠাস করে বাড়ি খায় ইলমা। মাথা উঁচু করে তাকাতে দেখে আদনান তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। ইলমা কিছু বলতে গিয়েও বলে না। আদনান চোখে মুখে বিরক্তির রেখা টেনে বলে, চোখ কি ট্যাপলার পকেটে রেখে এসেছিস? এই একদম উল্টাপাল্টা বলবে না, সরো তো, সবসময় শুধু আজে বাজে কথাবার্তা। তুই ধাক্কা দিয়ে আমার লয়ালিটিতে আঘাত করেছিস। আসছে আমার লয়াল, মুখটা বন্ধ রাখতে দাও। কি বলবি শুনি? ভার্সিটিতে যাও। কথাটা বলে ইলমা পাশ কাটিয়ে ভেতরে যায়। আদনান বিড়বিড় করে বলে, নাটকবাজ। সন্ধ্যায় তারেক মাহমুদ নাস্তা খাওয়ার সময় ইনান শেখকে বলেন, জায়গা রেজিস্টার হয়ে গেছে, ভাবছি বাড়ির কাজ শেষ হলে সেটা নিয়ে ভাববে। ইনান শেখ কফিতে চুমুক দিয়ে বলেন, এই বিল্ডিংয়ের পাশে জায়গাটা নিয়ে ভাবছো না? বাড়িতে শিফট হই আগে, এরপর বাকি সব চিন্তা ভাবনা। ইনান শেখ আদনানের দিকে তাকান। সে বসে বসে ফোন স্ক্রল করছে। তৃপ্তি এলমা দুজন পাশাপাশি বসে কফি পান করছে। সে সময় উপস্থিত হয় ফাতিহা। এই সেই ভাইদের সাথে খোশ গল্পে মেতে ওঠেন। প্রপার্টি বাকি সব কিছু নিয়ে কথা ওঠে। আদনান বিরক্ত হয় এসব আলোচনাতে। এরই মাঝে ফাতিহা আকস্মিক একটা আবদার করে বসে। ইনান শেখকে বলে, ইলমাকে আমার ফারিসের বউ করে নিতে চাই। তোমরা রাজি থাকলে ইলমার পরীক্ষার পর এঙ্গেজমেন্ট হবে, বিয়ে না হয় 2-3 বছর পরে হবে। আদনানের হৃদয়ে তোলপাড় সৃষ্টি করার জন্য এই বাক্যটা বুঝি যথেষ্ট ছিল। ইমা তার বাবার দিকে তাকায়। এই মুহূর্তে ফাইজা বেশ খুশি হয়। এঙ্গেজমেন্ট হলে না হয় 1 বছর দেরি করবে, তাও তো ইলমা বাসা ছাড়বে। ইনান শেখ কপাল কুচকায়। ভেবে দেখেন সম্বন্ধটা খারাপ না, তাদের জানাশোনার ভেতর। এমনিতে ইনান শেখের চোখে ফারিস অতিরিক্ত ভদ্র ছেলে। ফাতিহা ইলমাকে বেশ আদর যত্ন করেন। ইলমার যেহেতু মা নেই, ফাতিহা নিশ্চয়ই মায়ের মতো করবে। এমনিতেও ফারুসের বোন নেই। সব মিলে নির্ঝঞ্ঝাট পরিবার, ছোট্ট পরিবার। যখন খুশি তখন মেয়ে আসতে পারবে, তারাও নির্দ্বিধায় যেতে পারবে। ইলমাও বেশ সুখেই থাকবে। ইনান শেখ জানেন তার মেয়ে তার কথায় সব করতে পারবে। নিশ্চয় তার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে আপত্তি দেখাবে না। আদনান অসহায় চাহনিতে ইলমাকে দেখছে। সে নিষ্প্রভ হয়ে বসে আছে। এই মুহূর্তে আদনানের কিছুই ভালো লাগছে না। ইলমার কাছে খুব করে বিনীত অনুরোধ করতে মন চাচ্ছে। আমার হলে কি খুব ক্ষতি হবে? চল না, তুই আমরা হই, ভেঙে সকল প্রথা। অথচ বলার মতো সাহস আসছে না। ইলমা না তাকে বুঝছে, আর না তার ভালোবাসার গভীরতা বুঝছে। কখনো বুঝবে কিনা খুব সন্দেহ। বাকি সবার মতো আদনান নিজেও নীরব দর্শক। ইনান শেখের মতো শোনার জন্য অপেক্ষায় বসে আছে। ইনান শেখ সবাইকে পরখ করে হাসি মুখে বলেন, কথাটা খারাপ না, তবে ছেলেমেয়েদের মাঝে যদি বোঝাপড়া ভালো হয় তাহলে আমার আপত্তি নেই। ফারিজ এবং ইলমা দুজনের মতামত নিয়ে তারপর আগাবো। আমি চাই না আমার মেয়ের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে, আবার এটাও চাই না আর তার অমতে কিছু হোক। বিয়ে সারাজীবনের ব্যাপার। তার যদি ফারিজকে লাইফ পার্টনার হিসেবে চুজ হয়, দ্যাটস গুড। যদি ভাই হিসেবে দেখতে চাই, আমি সেটাও গুরুত্বপূর্ণ দেবো। আমি চাই না আমার মেয়ে আমার কোনো সিদ্ধান্তের জন্য আফসোস করুক, কষ্ট পাক। তখন তারেক মাহমুদ বলেন, ইনানের কথায় যুক্তি আছে। ইলমার যদি ফারিসকে ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ, ফারিসের যদি মত থাকে তাহলেও আলহামদুলিল্লাহ।
আদনান তার বাবাকে দেখছে। বর্তমানে নিজের বাবাকে সবচেয়ে বেশি শত্রু মনে হচ্ছে। নিজের ছেলের মনের মানুষকে আরেকজনের সাথে বিয়ে দেওয়ার জন্য কি ভীষণ উঠে পড়ে লেগেছে। উনি তো ইনান শেখের থেকেও বড় হিটলার। তখন ফরিদা পারভিন বলেন, আদনান তো সবার বড়, ওর বিয়েটা আগে দাও, নাতিটার বউয়ের আসল বায়না দাও, দেখবা সব ঠিকঠাক হয়ে গেছে। তখন তপ্ত সুরে সুর মিলিয়ে বলে, হ্যাঁ, ভাইয়াকে বিয়েটা করিয়ে দাও। তখন তারেক মাহমুদ তৃপ্তিকে ধমকে বলে, ওর মতো বাজে ছেলের কাছে কোনো বাবা তার মেয়েকে তুলে দিবে শুনি? আর 5 বছর যাক, নিজেকে তৈরি করুক। তখন আদনান লজ্জা শরম ত্যাগ করে বলেন, ছেলে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া ভালো। এমনিতেও আমি জব নিচ্ছি, তোমরা চাইলে বইয়ের আঁচলে আমায় বেঁধে দিতে পারো। তখন ঈশিতা বলে, একটু লাজ লজ্জা রাখো। যেখানে ফারিস তোমার সিনিয়র হয়ে বিয়ে করতে আরও 3-4 বছর লেট, তুমি এত লাফাচ্ছ কেন? বউকে বেশি দিন শ্বশুরবাড়ি রাখতে নেই, পাপ হয়। আদনানের কথায় ফাতিহা হাসছে। ইনার শেখ হাসবেন নাকি সিরিয়াসে বসে থাকবেন ভাবছেন। তবে ফরিদা পারভিন হাসতে হাসতে তারেক মাহমুদকে বলেন, আমার নাতি তাড়াতাড়ি বিয়ে করাই দাও, এখনই মেয়ে খুঁজছি আমি। ওর কোথায় সব হবে নাকি? তারেক মাহমুদের কথায় আদনান জবাব দেয়, বিয়েটা তো আমি করছি, তাহলে আমার কথায় হবে না কেন? ঠিক আছে আম্মা, তোমার আদরের নাতির জন্য মেয়ে দেখা শুরু করো। দাদি বেশি মডার্ন মেয়ে দেখবা না, ব্যাকডেটেড মেয়ে দেখবা। এ শহরে কজন আছে ব্যাকডেটেড? তৃপ্তির কথায় আদনান ফিচেল হেসে জবাব দেয়, একজন আছে, সবার থেকে আলাদা এবং বিশেষ। আদনানের কথায় তারেক মাহমুদ বিরক্ত হয়ে বলে, তাহলে তার ঠিকানা দাও। বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। ইলমা ভ্রুদয় প্রসারিত করে তাকায়। ইলমার মনে প্রশ্ন জাগে, ওই একজনটা আসলে কে? দেখতে দেখতে ইলমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যায়। এখন তো তার ব্যস্ততা আরও বেশি। দিন রাত এক করে পড়াশোনা করা, অবসরে মাঝে মধ্যে ব্যালকনিতে আসা। আদনান বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছে, তবে এত খারাপের মাঝে একটা সুখবর এসেছে। আদনান একটা বেসরকারি ব্যাংকে নিয়োগ পেয়েছে। এই খবরটা শেখ পরিবারের সবাই শুনে বেশ খুশি হয়েছে। ছেলেটা দিন দিন পরিবর্তন হয়েছে এটা সবারই নজরে এসেছে। মাঝে মধ্যে ইনান শেখের সাথে মসজিদে দেখা হয় আদনানের। তারেক মাহমুদ ছেলের পরিবর্তন ভীষণ খুশি, কিন্তু ভাবার বিষয়, আদনান কি সত্যি বিয়ে শাদী করতে চাইছে? আজকে শুক্রবার দিন, ইলমার 5টা পরীক্ষা গিয়েছে। আগামী রবিবার আইসিটি এক্সাম। সকাল থেকে পড়ার টেবিল ছিল। সবার শেষে নাস্তা করতে গেছে। তার যাওয়ার পেছন দিয়ে তৃপ্তিও আসে। আদনানের চাকরির খবর ইলমা পেয়েছে কিনা সন্দেহ। দুজনে সোফায় বসে টিভিও দেখছে, আবার নাস্তাও খাচ্ছে। টিভির খবর সামনে আসছে। দেশ জুড়ে শুরু হতে চলেছে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। ইলমা তৃপ্তি মনোযোগ সহকারে নিউজটা দেখে। তখন ইলমা তৃপ্তিকে বলে, আদনানকে বলো পার্টিসিপেট করতে। ওর গানের গলা ভীষণ সুন্দর, গড গিফটেড যেটাকে বলে। বলবো। তৃপ্তির কথা শেষ হতেই আদনানের আগমন হয়। ইলমার কথাটা সে শুনেছে ঠিকই, কিন্তু ভাব এমন করেছে যে কিছু শোনেনি। তবে মনে মনে মুচকি হাসছে। ভালো মেয়েটা তার ট্যালেন্ট নিয়েও ভেবেছে। আদনান এসে সামনের সোফায় বসে। আগামী রবিবার থেকে তার প্রথম কাজের যাত্রা শুরু। তৃপ্তি আদনানকে দেখে বলে, ভাইয়া, দেশ জুড়ে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা শুরু হচ্ছে, তুমি গানের সেকশনে নাম দাও। আদনান তৃপ্তির দিকে তাকায়, পরক্ষণে ইলমার দিকে মাথা নাড়িয়ে বলে, দেখি। শুধু দেখি না, নাম দিবা। আমার বিশ্বাস তুমি সিলেক্ট হবা। তৃপ্তির কথা আদনান জবাব দেয় না। ইলমা চুপচাপ উঠে যেতে নিলে টেবিলের কোনায় পা লেগে হাতে থাকা প্লেটটা আদনানের মুখ বরাবর গিয়ে পড়ে। ইলমার কাণ্ড দেখে তৃপ্তির মুখে হাতে। আদনান রক্তচক্ষু করে তাকিয়ে আছে। ইলমা প্লেট নিতে যাবে, এমন সময় আদনান সারের মতো চেঁচিয়ে বলে, প্রেমিক নারী, চোখে সমস্যা নাকি? মারামারি করার জন্য আমাকেই তোর চোখে লাগে? ইলমা কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, আমি বুঝতে পারিনি। তুই আসলে কি বুঝিস বলতো? কিছুই বুঝতে পারিস না। এদিকে দুনিয়ার সবই বুঝিস, নাটকবাজ কোথাকার। ধমকাধমকি করছো কেন? মুহূর্তে ইলমার মাঝে রাগের আভাস দেখা দেয়। আদনান চোখ জোড়া সংকুচিত করে জবাব দেয়, প্লেট ছুঁড়ে মারলে শুনেছি ধমক না আদর করতে হয়। তৃপ্তি শব্দ করে হেসে ওঠে। ইলমা বিরক্ত হয়। আদনানের দিকে তাকিয়ে শাসিয়ে বলে, মুখ সামলে কথা বলো। অসভ্য আর পরিবর্তন হলে না।
তাহলে আয়, প্রেম করে অসভ্যতা আমি করি। কত বড় অসভ্য তুমি! কত বড় দয়াল প্রেমিকা তুমি। ইলমার রাগ হয় ভীষণ। টেবিলের উপর থাকা গ্লাসের পানি আদনানের দিকে ছুঁড়ে মারে। আদনান জগে থাকা পানি ইলমার দিকে ছুঁড়ে মারে। দুজনের রাগে বোম। তৃপ্তি আলগোছে সরে যায়। আদনান বিরক্ত হয়ে বলে, হাত বেশি চলে, তোর সাহস বেড়ে গেছে। তোমার মুখ হাত দুটোই বেশি চলে, আমার চোখের সামনে আসবা না একদম। তোর চোখ তুই সামনে রাখিস। বাসা যেহেতু আমাদের, সব জায়গায় আমার যাওয়া আসা হবে। বাবা আসলে বিচার যদি না দিয়েছি, তাতে আমি ভয় পাবো নাকি? এবার ইলমার রাগে ক্ষোভে কান্না আসছে। সত্যি সত্যি কান্না করে দেয়। আদনান ইলমার কান্না দেখে হতভম্ব হয়ে যায়, সাথে ভীষণ হাসি পায়। ইলমার চোখে পানি পড়ছে। আদনান হো হো করে হাসছে। ইলমাকে খোঁচা মেরে বলে, ঝগড়ায় জিততে না পারে শেখ বাড়ির স্ট্রং মেয়েটাও ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করছে। ছি ছি ছি। তোর বিচার খোদা করবে। কথাটা বলে ইলমা গটগট করে চলে যায়। আদনান পুনরায় হেসে ওঠে। ভেজা শরীর নিয়ে রুমে এসে গোসলে ঢুকে যায়। রুমে এসে ইলমা নিজের জামা কাপড়ের দিকে তাকাচ্ছে। প্রায় ভিজে গেছে। এই আদনান এতটা ঝগড়াটা ভেবে পাচ্ছে না। এই নাকি তাকে ভালোবাসে। এতই যদি ভালোবাসে তাহলে ঝগড়ায় তাকেই জিতিয়ে দিত, নিজে জিততে আসতো না। আসলে বেডা মানুষ ভালো না, একদম ভালো না। রবিবার দিন তৃপ্তি ইলমা এক্সাম দেওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছে। তাদের পেছন দিয়ে আদনানও বাইক নিয়ে বেরিয়েছে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে। এই দুদিনে কেউ কারো মুখও দর্শন করেনি। বলা যায় ইলমা এরকমটা করেছে। আদনান তো বেহার মতো আর চোখে তাকিয়েছে, কিন্তু ভাব এমন করেছে যেন সেও ইলমাকে দেখেনি। দুজন দুদিকে যায়। তৃপ্তি ইলমা রিক্সায় উঠে যায়। আদনান বাইক টান দেয়। প্রথম দিন ব্যাংকে এসে মোটামুটি সবার সাথে পরিচিত হয় আদনান। নিজের ডেস্কে বসে কাজকর্ম বুঝে নেয়। যদিও আরও টাইম লাগবে, তবুও মনোযোগ দিয়ে কাজ করছে। মাঝে মধ্যে আবার ইলমার কথাও স্মরণ করছে। কবে যে তাদের বিয়েটা হবে সে অপেক্ষায় আছে আদনান। এবার তো জব নিয়েছে, নিশ্চয়ই ইনান শেখ রাজি হবেন। সন্ধ্যায় ফাতিহা এবং ফারিস ইলমাদের বাসায় এসেছে। ফারিস তৃপ্তি এবং ইলমার সাথে কথা বলছে। আদনান লিভিং রুমে আসতেই মেজাজ চটে যায়। কি এমন কথা বলছে? তখন ইনান শেখকে দেখে নেয় আদনান। তৃপ্তিকে ধমকে বলে, পড়া নেই, এক্সামে তো ডিম পাবা। ফারিস ভ্রুজোড়া সংকুচিত করে তাকায়। ইলমা আদনানের দিকে তাকায়। বাকিরাও এখানে উপস্থিত হয়। ইলমা ফারিসকে একসাথে বসে কথা বলতে দেখে ফাতিহা ভীষণ খুশি হয়। ইনান শেখও দুজনকে একসাথে দেখে। আদনান তার দাদিকে ডাক দেয়। সোফায় বসতে বসতে বলে, দাদি, আমার জব হয়ে গেছে, এবার বিয়ে শাদীর বন্দোবস্ত করো। তখন তারেক মাহমুদ বলে, তুমি সত্যি বিয়ে করতে চাও? আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, করতে চাই। মেয়ে পছন্দ আছে? আদনান ইলমার থেকে নজর সরায়নি, এদিকে তাকিয়ে বলে, হ্যাঁ আছে। মেয়েটাকে? মেলি। কথাটা বলতে গেলে হুঁশ আসে আদনানের। সবাই তার দিকে তাকিয়ে আছে। আদনান কথা ঘোরাতে বলে, মেলায় দেখেছিলাম। ইনান শেখ ইলমার দিকে তাকায়। ইলমা মাথা নিচু করে রেখেছে। সবাই কিছুক্ষণ কথাবার্তা বলে নিজেদের রুমে যায়। ফাতিহা ইশিতার সাথে বসে কথা বলছে। ফারিস ইজাজকে ম্যাথ করাচ্ছে। আদনান তারেক মাহমুদকে এক পেয়ে বলে, বাবা, কিছু কথা ছিল। তারেক মাহমুদ খুশি হয়ে বলে, কি কথা? অন্য কোথাও মেয়ে দেখতে হবে না। তাহলে? আদনানের মাথা নিচু। তারেক মাহমুদ পুনরায় বলেন, ইলমাকে তোমার পছন্দ? আদনান মাথা নাড়ায়, জবাব দেয়, হ্যাঁ। তারেক মাহমুদ ছেলের কথায় হাসেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, সন্দেহ করেছিলাম। বাবা। আদনানের কথায় তারেক মাহমুদ ঠোঁট কামড়ায়, হাসেন। আদনান পুনরায় বলে, সাহায্য করো। সে করব, কিন্তু ইনান তো তোমার কাছে তার মেয়ে বিয়ে দিবে না। আদনানের মুখখানা চুপসে যায়। তারেক মাহমুদ চলে আসেন। আদনান আনমনা হয়ে রুমে প্রবেশ করছে। এই ইনান শেখ এরকম হিটলার কেন? যদি না মানে তাহলে এবার একটা কিছু হয়ে যাবে। ফাতিহা ইনান শেখের সাথে বসে আলোচনা করছেন ইলমার বিয়ে নিয়ে। ইনান শেখ নাও করেনি, কিছুটা রাজি। ফাতিহা যেন একমাত্র লক্ষ্য হয়ে পড়েছে ইনান শেখকে রাজি করানো। এমনিতে ফ্ল্যাট একটা দখল করেছে, খুব সহজে ছাড়ার জন্য না। ইলমাকে পুত্রবধূ করলে প্রপার্টির মালিকানা ডাবল হয়ে যাবে। নিশ্চয় ফারিস তার পছন্দের উপর কথা বলবে না। ইনান শেখ সব দিক বিবেচনা করেন। ইলমার পরীক্ষা শেষ হলে ফারিসের জন্য বিয়ে শাদীর কথাবার্তাও তুলবেন। ইলমার পরীক্ষা দিতে আসা যাওয়ার মাঝে হুট করে একদিন জয়ের নজরে আসে, তবে পরিচয় জানে না। কলেজ ড্রেসের সাথে হিজাব বাঁধা মেয়েটা।
তবে তৃপ্তিকে সাথে দেখে চিনতে ভুল হয়নি। তৃপ্তিকে দেখে ভালো পরিবারের মনে হয়েছে। ইলমার শ্যামবর্ণের মুখশ্রীতে বেশ কয়েকবার পরখ করে জয়। কি মনে করে বাইক থামায়, এগিয়ে আসে তাদের দুজনের দিকে। তৃপ্তিকে দেখে আগ বাড়িয়ে বলে, হাই, আমাকে চিনতে পেরেছেন? তৃপ্তি ইলমা দুজনে তাকায়। তৃপ্তির চিনতে অসুবিধা হয়নি, সেজন্য ফর্মালিটি বজায় রেখে বলে, জি, চিনতে পেরেছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পাশে উনিকে? তৃপ্তি হেসে বলে, আমার চাচ্চুর মেয়ে, নাম ইলমা। জয় পুনরায় ইলমাকে উপর নিচ পরখ করে হাত বাড়িয়ে বলে, হাই, মে জয় আভরণ, এখানকার এমপি আমার বাবা। ইলমা মৃদু হাসে, তবে হাত মেলায় না, জবাব দেয়, আচ্ছা। জয় অবাক হয়, এটা কেমন মেয়ে, তার সাথে কথা বলার জন্য আগ্রহ দেখাচ্ছে না। জয় তৃপ্তিকে বলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আসি ভাইয়া। তারা দুজন যেতে জয় মুচকি হাসে। ইলমার দিকে তাকিয়ে বলে, এই মেয়েটাকে আমার ভালো লেগেছে। এদিকে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় আদনান নিজের নাম দিয়েছে। আজকে প্রথম ধাপে গান গাইবে, সেখানে সিলেক্ট হলে বাকি ধাপে যাবে। সবার আশা আছে আদনান টিকে যাবে। তার বয়স সুন্দর, দেখতেও সুন্দর, সুদর্শন। আদনান ব্যাংক থেকে ছুটি নিয়ে সে প্রতিষ্ঠানে গিয়েছে যেটার উদ্যোগে প্রতিযোগিতা হচ্ছে। আদনান এসে আরও অনেক প্রতিযোগিতাদের দেখে, তার মধ্যে ছেলে আছে, তবে মেয়ের সংখ্যাটাই বেশি। কিন্তু আদনান সেসব মেয়েদের দিকে তাকায় না, চুপচাপ বসে গান শোনে। যখন তার নাম আসে গিয়ে গান পরিবেশন করে। আদনানের গান গাওয়া শেষ হতে চলে আসে। বাসায় আসতেই তৃপ্তি জিজ্ঞেস করে, কেমন কাটলো দিনটা? আদনান চকিত হয়ে তাকায়, আনমনা হয়ে জবাব দেয়, ভালো। যদি সিলেক্ট হও তোমার কপাল তো খুলে যাবে, তখন নিশ্চয়ই ভাব দেখাবা। এখনই তো কাউকে দাম দাও না। এই শর্ত, ফালতু কথা বলবি না। আদনান বিরক্ত হয়ে চলে আসে। তৃপ্তি তার যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকায়। ছুটে যায় এলমার রুমে। এলমা শুয়ে ফোন স্ক্রল করছিল। ফোন স্ক্রল করা বললে ভুল হবে, মেসেজের রিপ্লাই দিচ্ছে। তৃপ্তিকে দেখে এলমা বলে, তাড়াতাড়ি আয়, তোকেই খুঁজছি। কি? এলমা তৃপ্তির হাতে ফোন দেয়। তৃপ্তি দেখে জয় আবরণ নামের আইডি থেকে মেসেজ এসেছে। এলমা রিপ্লাই দিয়েছে দু একটা, তবে ইগনোর করে গেছে। তৃপ্তি মেসেজের ধরন দেখে পুরাই ফ্লার্টিং। এলমা তৃপ্তিকে ফোনটা দেয়। মেসেজ পড়া শেষ হতে আলগোছে ব্লক মেরে দেয়। সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এই স্যাসরা বেটা আইডিও কালেক্ট করে নিয়েছে। বাজে ছেলে, দেখ গিয়ে কত মেয়ের সাথে ক্লাবে নেচেছে। এলমা জবাব দেয়, সবই একরকম। সন্ধ্যায় সবাই নাস্তা করে কথা বলছিল। আদনান তারেক মাহমুদকে চোখ দিয়ে ইশারা করছে। আদনানের ইশারা দেখেও না দেখার ভান করেছে তারেক মাহমুদ। অনেকক্ষণ চেষ্টা করেও পাত্তা দেয়নি আদনান। বিরক্ত নিয়ে উঠে যেতেই তারেক মাহমুদ ইনান শেখকে বলে, আদনানের জন্য ভালো কোনো মেয়ের খোঁজ দাও, ভাবছি বিয়ে শাদি করিয়ে দেব। ইনান শেখ ভ্রু কুঁচকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, ফেসবুকে একটা পোস্ট করে জানিয়ে দিতে বলো, মেয়ের অভাব পড়বে না। ইনান শেখের কথায় তারেক মাহমুদ হো হো করে হেসে ওঠেন। ইনান শেখ নিজেও মৃদু হাসেন। তারেক মাহমুদ ইনিয়ে বিনিয়ে বলেন, ইলমার বিয়ে শাদি নিয়ে কিছু ভাবছো? পড়ুক না, ভালো ছেলে পেলে ভেবে দেখব। দূরে দেওয়ার কি দরকার, আমাদের মাঝেই থেকে যাক না। তারেক মাহমুদের কথা শুনে ইনান শেখ গম্ভীর ভাব করে নেয়। কিন্তু তিনি তো আদনানকে পছন্দ করেন না, সেখানে মেয়ে বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। যেহেতু বড় ভাই একটা আবদার করেছে, মুখের উপর না করার জো নেই। কিন্তু ইনান শেখ কোনো মত দেন না। তারেক মাহমুদ সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ভেবে উত্তর দিও। আদনান নিজেকে পরিবর্তন করছে, ইলমাকে আমাদের মাঝেই রেখে দাও। সারাক্ষণ চোখের সামনে থাকবে, অন্য জায়গায় কেমন না কেমন পড়ে। তোমার আমার পরিকল্পনা তো সময় নষ্ট মাত্র, ভাগ্য যা আছে তাই ঘটবে। ইনান শেখের কণ্ঠস্বর সাবলীল, নেই কোনো সম্মতি। তারেক মাহমুদ ভাইয়ের কথায় জবাব দেন, পরিকল্পনা করেই তো আমরা বাস্তবায়ন করি। কর্ম সৌভাগ্যের প্রস্তুতি, হট ওয়াল করলে সফলতা ধরা দেয়, তেমনি অলসতা কখনো সফলতা আসে না। পরিকল্পনা এবং কথাবার্তা বলে ঠিক করলে নিশ্চয়ই বাস্তবায়ন হবে। আমার মেয়ের মতো চাই, যে রাজি থাকলে আমার আপত্তি নেই। তখন ফরিদা পারভিন বলেন, তারে খারাপ কিছু বলিনি, আমার নাতির পরিবার রেখে দিই। আপনার আগে বদমাইশি করলেও এখন নামাজ পড়ে জব করে। সময় দাও না, বলেই কি সব হয়ে যায়? কথাটা বলে ইনান শেখ উঠে চলে যায়। ফরিদা পারভিন তারেক মাহমুদকে বলেন,
আমি ইমরানকে বলে রাজি করাবো, তুমি বিয়ের ব্যবস্থা করো। আমার যে খুশি লাগতেছে, ওদের দুজনকে বেশ মানাবে। কথা শেষ হওয়ার আগে চিৎকারের আওয়াজে বাকিরা দরজার দিকে তাকায়। ইলমা তর্জনী উঁচু করে আদনানকে শাসিয়ে বলছে,